সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ এস এম ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছো। আমরা ম্যাপস অনলাইন ক্লাসে গত দুটি ক্লাস নিয়েছি হচ্ছে ইউনিট 5 লেসন 1-এর উপর ভিত্তি করে, যে প্যাসেজটি ছিল হচ্ছে রিভার ইরোশন নিয়ে। আজকে সেটির উপরেই আমরা আরেকটি রিভিউ ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে। আমরা শুরু করছি ইউনিট 5 লেসন 1। মেহেরজান লিভস ইন ইসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট। তাহলে এই লাইনটিতে খেয়াল করো যে বলছে মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষাকারী বাঁধে একটি বস্তিতে বসবাস করে। তো এখান থেকে আমরা সিনোনিমগুলো লিখে দিতে পারি যে লিভ মানে বাস করা, ডুয়েল রিসাইড, স্লাম বস্তি, শ্যান্টি মেকশিফট হাউস, প্রোটেকশন মানে হচ্ছে সংরক্ষণ কনজারভেশন, এবং সবশেষের ওয়ার্ডটি হচ্ছে ইমব্যাঙ্কমেন্ট মানে বাঁধ। তাহলে আমরা ইউনিট 5 লেসন 1-এর প্রথম লাইন থেকেই বুঝতে পারি যে এই প্যাসেজটি হচ্ছে মেহেরজান নামক একজন বস্তিবাসী মহিলাকে নিয়ে লেখা হয়েছে, যিনি সিরাজগঞ্জে শহর রক্ষাকারী বাঁধে বস্তিতে বাস করেন। তাহলে আজকে আমরা মেহেরজানের ব্যাপারেই জানবো। চলো পরে সামনে আগানো যাক। তো যেহেতু আজকে আমরা মেহেরজানকে নিয়ে জানবো, প্রথমে আমরা জেনে নিই মেহেরজান কে, হু ইজ মেহেরজান। তো মেহেরজান এ টিপিক্যাল ভিকটিম অফ রিভার ইরোশন। মেহেরজান তিনি হচ্ছে নদী ভাঙনের শিকার। ইজ এ মিডল এজড স্লাম ডুয়েলার, সে হচ্ছে মধ্যবয়স্ক একজন বস্তিবাসী। হু লস্ট এভরিথিং ডিউ টু রিভার ইরোশন, যে তার সব কিছু হারিয়েছে নদী ভাঙনের কারণে। ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। আর এই নদী ভাঙনের কারণ কি? নদী ভাঙন হচ্ছে জলবায়ু পরিবর্তন কর্তৃক সংঘটিত নানা বিপদের মাঝে অন্যতম প্রধান একটি বিপদ। তাহলে আমরা জানতে পারলাম মেহেরজানকে। অতএব এই প্রশ্নটি খুবই কমন একটি প্রশ্ন। এই প্যাসেজটি যদি আসে তাহলে এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই বেশি যে মেহেরজান কে। আমরা পরে যাচ্ছি। হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক আ কেজ। তো এখানে বলছে যে মেহেরজান যে বস্তিতে বসবাস করে সেই বস্তির ছাদ কি দিয়ে নির্মিত? পলিথিন দিয়ে নির্মিত, এবং তার এই আশ্রয়টিকে খাঁচার মতো দেখায়। তাহলে এখানে খাঁচার মতো কেন বলা হয়েছে? আমরা অ্যাজিউম করে নিতে পারি যে যেহেতু তার ওটা থাকার মতো পর্যাপ্ত জায়গা ছিল না, এটা ঝুপড়ির মতো ছিল, অর্থাৎ কনজেস্টেড একটি প্লেস ছিল, দ্যাটস ওয়াই তার ওই শেল্টারকে খাঁচার সাথে তুলনা করা হয়েছে। তারপরে আমরা তার বয়সের ব্যাপারে জানতে পারি যে শি ইজ নিয়ারলি 45। তার বয়স কত? প্রায় 45। তার মানে 45-এর কিছু বেশি বা কিছু কমও হতে পারে। বাট লুকস মোর দেন হার এজ। কিন্তু এখানে সমস্যা হচ্ছে তার বয়স যতটা না তার চেয়ে বেশি তাকে বৃদ্ধ দেখায়। অতএব এই জিনিসটা মনে রাখবে, এই লাইনটা আন্ডারলাইন করে রাখতে পারো বইয়ের ভেতর, যে শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দেন হার এজ। তো এখান থেকে আমরা সিনোনিমগুলো দেখে নিই। শেল্টার আশ্রয়, আমরা বাসস্থানও বলতে পারি। আমরা সিনোনিম বলতে পারি অ্যাবোর্ড, লজিং, হ্যাবিটেশন। এছাড়াও আমরা রেসিডেন্স এই সিনোনিমটিও যোগ করতে পারি। কেজ খাঁচা, এনক্লোজার এভিয়ারি, আর নিয়ারলি কথাটির অর্থ আমরা জানি কি? প্রায় বা কাছাকাছি। সিনোনিম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, অ্যাবাউট, অ্যারাউন্ড, অলমোস্ট। ওকে, আমরা পরের অংশে যাচ্ছি। যে আমরা ওই লাইনটি আন্ডারলাইন করতে বলেছিলাম যে মেহেরজানের বয়স কত? 45। কিন্তু মেহেরজানকে দেখতে কি মনে হয়? তাকে দেখতে কিন্তু 45-এর চেয়ে অনেক বেশি মনে হয়। তাহলে কোশ্চেন হতে পারে, হোয়াই ডাজ মেহেরজান লুক ওল্ডার দেন হার এজ? যে মেহেরজানকে কেন তার আসল বয়সের চেয়ে আরও বেশি বৃদ্ধ দেখায়? তো উত্তরটি হচ্ছে ডিউ টু ইয়ার্স অফ ম্যালনিউট্রিশন। আমরা এখানে ম্যালনিউট্রিশন শব্দটির অর্থ লিখতে পারো। ম্যালনিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি, অ্যান্ড ডিপ্রাইভেশন মানে বঞ্চনা বা বঞ্চিত হওয়া। মেহেরজান লুকস ওল্ডার দেন হার এজ। তার মানে আমরা এখন উত্তরটি পেলাম। আমরা প্যাসেজ থেকে জানতে পেরেছি যে মেহেরজানের বয়স 45, কিন্তু তাকে দেখতে তার চেয়ে বেশি বৃদ্ধ মনে হয়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ডিউ টু ইয়ার্স অফ ম্যালনিউট্রিশন অ্যান্ড ডিপ্রাইভেশন মেহেরজান লুকস ওল্ডার দেন হার এজ। যে বছরের পর বছর অপুষ্টি বঞ্চনার কারণে তাকে দেখতে বেশি বৃদ্ধ মনে হয়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ডেস অনলি মিল। তাহলে পরের লাইনে আমরা জানতে পারলাম যে সে কী করছে? সে তার বাড়ির সামনে বা যেখানে সে থাকে বস্তির সামনে বসে সে খাবার রান্না করার জন্যে আগুন জ্বালানোর চেষ্টা করছে। তো এখান থেকে আমরা জানি ট্রাই মানে কি? চেষ্টা করা। অ্যাটেম্পট, এন্ডেভার, আর অনলি একমাত্র সিনোনিম হচ্ছে সোল। তাহলে এখানে তোমাকে নানাভাবে ঘুরিয়ে বড় কোশ্চেন মানে 2 নম্বরের শর্ট কোশ্চেন আনসার না করলেও এমসিকিউতে আসতে পারে যে মেহেরজান কয় বেলা খাবার খায় বা কয় বেলা খাবার জোগাড় করতে পারে। এখানে বলেই দিয়েছে কি? অনলি মিল, যে সে সারাদিনে মাত্র এক বেলা খাবারই জোগাড় করতে পারে।
হার উইক হ্যান্ডস ট্রেম্বল অ্যাজ শি অ্যাড সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার। তো বলছে ওই যে সে কী করছিল, সে হচ্ছে আগুন জ্বালানোর চেষ্টা করছিল খাবার রান্না করতে। তো সে আগুন কী দিয়ে জ্বালাচ্ছিল? অবশ্যই এলপিজি গ্যাস বা গ্যাসের চুলায় সে আগুন জ্বালাচ্ছিল না, সে ওই মাটির চুলায় খড়কুটো দিয়ে আগুন জ্বালাচ্ছিল। তো এখানে বলছে হার উইক হ্যান্ডস ট্রেম্বল। আমরা ট্রেম্বল শব্দের অর্থ জানি, ট্রেম্বল মানে কি? কম্পিত হওয়া, কাঁপা। সিনোনিম হচ্ছে শেক, কোয়েক, শিভার, কুইভার। আর এখানে আরেকটি শব্দ আমরা লিখব উইক। উইক মানে হচ্ছে দুর্বল, আমরা সিনোনিম বলতে পারি ফিবল। তো বলছে যে যখন মেহেরজান আগুন জ্বালানোর জন্যে যে ম্যাটেরিয়ালস দিয়ে সে আগুন জ্বালাচ্ছে, খড়কুটো বা পড়ে থাকা পাতা, এগুলো যখন সে চুলার ভিতর আগুনে দিতে যায় তার হাত কাঁপে। এখানে প্রশ্ন হতে পারে কেন তার হাত কাঁপে? সুন্দরভাবে বলে দিয়েছে, হার উইক হ্যান্ডস, কারণ তার হাত দুর্বল। তো আমরা প্রশ্ন দেখতে পারি এখান থেকে, হোয়াই ডু হার হ্যান্ডস ট্রেম্বল? কেন মেহেরজানের হাত কাঁপে? উত্তরটি হচ্ছে হার হ্যান্ডস ট্রেম্বল ডিউ টু হার উইকনেস। তার হাত কাঁপে হচ্ছে তার দুর্বলতার কারণে। এখন এখান থেকে আবার ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, হোয়াই ইজ শি উইক? আমরা একটু আগে জানলাম যে আগুনের ভিতর পাতা দেওয়ার সময় তার হাত কাঁপে কারণ তার হাত দুর্বল। এখন বলছে সে কেন দুর্বল? শি ইজ উইক বিকজ শি ইজ সাফারিং ফ্রম ম্যালনিউট্রিশন ডিউ টু ল্যাক অফ ফুড। সে কেন দুর্বল? কারণ খাদ্যের অভাবে সে অপুষ্টির শিকার। শি ক্যান অ্যাফোর্ড অনলি আ সিঙ্গেল মিল পার ডে ডিউ টু হার পোভার্টি। তো বলছে তার দারিদ্রতার কারণে সে দিনে মাত্র একবেলা খাবারই জোগাতে পারে। তো যেহেতু সে গরিব, তার সামর্থ্য নেই, সে একবেলার বেশি খাবার জোগাতে পারে না, আর একবেলা খাওয়ার কারণে সে অপুষ্টির শিকার, আর এই কারণে কি সে দুর্বল, আর এই কারণে তার হাত কাঁপছে। অর্থাৎ প্রশ্নগুলো পড়ার সময় ধাপে ধাপে পড়ার চেষ্টা করবে, যাতে করে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে প্রস্তুত থাকো। ওকে, আমরা পরের অংশে যাচ্ছি। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। তাহলে মেহেরজান কোথায় আগুন জ্বালাচ্ছিল? তার শেল্টারের সামনে, তার মানে একটা উন্মুক্ত জায়গায়। এবং যেহেতু সে সিরাজগঞ্জ শহর রক্ষাকারী বাঁধের উপর বসবাস করে, মানে সে নদীর তীরে বসবাস করে, তো ওই যে যেই নদীর তীরে সিরাজগঞ্জ, এখানে একটা কোশ্চেন করে প্রায় যে সিরাজগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? খুবই সহজ উত্তর, সিরাজগঞ্জ হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। তো বলছে দ্য হুইসপারিং উইন্ড, আমরা হুইসপারিং অর্থ বলতে পারি শো শো আওয়াজ করে চলা বাতাস বা ঝড়ো হাওয়া সোজা ভাষায়। তাহলে হুইসপারিং উইন্ড, উইন্ড দ্যাট ব্লোস স্ট্রংলি উইথ এ হিসিং সাউন্ড, অথবা আমরা বলতে পারি গাস্টি উইন্ড, ঝড়ো হাওয়া। উইন্ড, উইন্ড মানে হচ্ছে বায়ু প্রবাহ, এয়ার কারেন্ট, আর আনস্টেডি, আনস্টেবল। তো বলছে যমুনা নদী থেকে আসা শোষো বা ঝড়ো হাওয়া তার যে আগুনটাকে ভালোভাবে জ্বলতে দিচ্ছে না, সেটাকে বারবার নাড়িয়ে দিচ্ছে। দ্য ড্যান্সিং অফ দ্য ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ হার টার্মোয়েলস ইন হার লাইফ। তাহলে বলছে এখানে একটি ওয়ার্ড আন্ডারলাইন করে রাখো, ড্যান্সিং অফ দ্য ফ্লেমস। এখান থেকে প্রায় কোশ্চেন করে যে এই ড্যান্সিং অফ দ্য ফ্লেম দিয়ে কী বুঝিয়েছে। এখানে অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে একটা মেটাফোর বা রূপক। তার মানে এখানে বাংলা করলে কি হয়? আগুনের নাচ। অবশ্যই এখানে আগুনের নাচের কথা বলেনি। তো আমরা বলছি ড্যান্সিং অফ দ্য ফ্লেম, ইনস্টেবিলিটি অফ ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য সাডেন ব্লাস্ট অফ এয়ার। অর্থাৎ এখানে ড্যান্সিং অফ দ্য ফ্লেমস বলতে বুঝিয়েছে ওই ঝড়ো হাওয়ার কারণে যে আগুনটা ঠিকমতো জ্বলছে না সেটার কথা বলছে। আর এখানে টার্মোয়েলস আমরা বলতে পারি উত্থান পতন বা জীবনের দুঃখ কষ্ট, আপস অ্যান্ড ডাউনস, পাংস অ্যান্ড পেইনস, সাফারিংস, মিজারিস। তো এখানে বলছে যে মেহেরজান যখন সেই ওই আগুনের দিকে তাকিয়ে থাকে সে কিছুটা স্মৃতিকাতর, যেটাকে আমরা নস্টালজিক বলি, সে কিছুটা নস্টালজিক হয়ে যায় এবং ওই আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সে যেন তার অতীতে ফিরে যায়, সে যেন তার অতীতের কথা মনে করতে পারে এবং অতীতের তার যে জীবনের এই অবস্থা, দুঃখ কষ্ট, এই জিনিসগুলো তার মুখে বা মনে ভেসে ওঠে।